শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের পরবর্তী টপিক। আজকের টপিক হচ্ছে হিমাঙ্ক এবং হিমাঙ্ক অবনমন সংক্রান্ত বিষয়গুলি, যেমন হিমাঙ্কের সংজ্ঞা, হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল সূত্র এবং তার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো এবং তার গাণিতিক সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আসো শুরু করা যাক আজকের আলোচনা। তো প্রথমেই আমরা জেনে নেব হিমাঙ্ক কাকে বলে। তো হিমাঙ্কের সংজ্ঞাটা আমরা দেখে নিচ্ছি। কি বলা হচ্ছে, যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হয় তাকে উক্ত পদার্থের হিমাঙ্ক বলে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা পদার্থের তরল অবস্থা এবং কঠিন অবস্থার মধ্যে কিন্তু সাম্যাবস্থা রচিত হয়। অর্থাৎ কোনো একটা তরলকে যদি আমরা ঠান্ডা করতে থাকি, ধীরে ধীরে একটা সময় একটা নির্দিষ্ট তাপমাত্রায় এসে সে কিন্তু কঠিন হতে শুরু করবে। এবার যখন কঠিন হতে শুরু করবে তখন একবারে কিন্তু পুরো তরলটা কঠিনে পরিণত হবে না, ধীরে ধীরে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকবে। আরও যদি ঠান্ডা করার চেষ্টা করি তখন সেই তরলটা কঠিনে পরিণত হতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত সমগ্র তরলটা কঠিন হচ্ছে ততক্ষণ কিন্তু তাপমাত্রা পাল্টানো যাবে না। তাহলে সেই যে তাপমাত্রা যখন তরল অবস্থাও আছে এবং কঠিন অবস্থাও আছে, এদের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হয়। যদি আমরা ঠান্ডা করি তাহলে তরলটা কঠিন হবে, যদি আমরা আরও তাপ দিই বাইরের থেকে তাহলে পরে কী হবে, যে কঠিনটা হয়েছে সেটা আবার তরলে পরিণত হবে। অর্থাৎ ওদের মধ্যে একটা সাম্যাবস্থা কিন্তু বজায় থাকবে। তাহলে যে উষ্ণতায় সেই ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে ওই তরল বা ওই পদার্থটির হিমাঙ্ক। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে হিমাঙ্কে অর্থাৎ কোনো একটা পদার্থের হিমাঙ্কে পদার্থটির তরল অবস্থা ও কঠিন অবস্থার মধ্যে কিন্তু বাষ্পচাপ সমান হয়। অর্থাৎ তখন তরলটার যা বাষ্পচাপ ওই একই উষ্ণতায় কঠিনটার বাষ্পচাপ কিন্তু একই হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা হিমাঙ্ক অবনমনের বিষয়টা যাচ্ছি। আমরা এখানে দেখব যেটা, যে কোনো একটা বিশুদ্ধ তরলের মধ্যে যদি আমরা সেই অনুদ্বায়ী, কীরকম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব যোগ করা হলে কি হবে, তরলটির হিমাঙ্ক হ্রাস পায়। তাহলে এই যে কোনো বিশুদ্ধ তরলের মধ্যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব যোগ করলে তরলটির হিমাঙ্ক যে হ্রাস পাচ্ছে সেটাই হচ্ছে হিমাঙ্ক অবনমন। যদি দেখা যায় বিশুদ্ধ সেই তরলটির হিমাঙ্ক যদি হয় টি এফ, এফ ফর ফ্রিজিং পয়েন্ট, টি সাফিক্স এফ, এবং ওর মধ্যে ওই প্রকৃতির দ্রবীভূত করার পর তার হিমাঙ্ক হয়ে গেল টি এফ প্রাইম বা টি এফ ড্যাশ, যাই বলি না কেন এটা, তাহলে পরে হিমাঙ্ক অবনমন যেটা হবে সেটা কি, ডেল্টা টি এফ ইকুয়াল টু কি দাঁড়াবে, কোনটা বড়, এইটা হচ্ছে বড়, এটা ছোট, তাহলে টি এফ মাইনাস টি এফ প্রাইম বা টি এফ ড্যাশ। তাহলে হিমাঙ্ক অবনমন বলতে বোঝায় বিশুদ্ধ দ্রাবকের বা বিশুদ্ধ তরলের হিমাঙ্ক আর দ্রবণ তৈরি করার পর দ্রবণটার হিমাঙ্ক, এদের ডিফারেন্সটা হচ্ছে হিমাঙ্ক অবনমন। পরিষ্কার হলো আশা করি। এবার আমরা যাব হচ্ছে হিমাঙ্ক অবনমনের কারণ। খুব ভালো করে খেয়াল করবে। এখন আমরা আলোচনা করছি হচ্ছে হিমাঙ্ক অবনমনের কারণ। তো এটা জানার আগে আমাদের যেটা জেনে নিতে হবে পরিষ্কার করে, যে দুটো জিনিস আমাদের মাথায় রেখে কাজটা করতে হবে, সেই দুটো জিনিস আগে লিখে নিচ্ছি। প্রথমত জানতে হবে, এটা জেনে ফেলেছি অলরেডি, যে হিমাঙ্কে কোনো পদার্থের
তরল ও কঠিন অবস্থার বাষ্পচাপ কি হয়, সমান হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের সর্বদা। এবং 2 নম্বর আরেকটা জিনিস রাখতে হবে, সেটাও আগে আমরা জেনেছি যে দ্রবণ যখন কঠিনে পরিণত হয়, কি জানতে হবে, দ্রবণ যখন কঠিনে পরিণত হয় তখন সেই কঠিনে কিন্তু দ্রাব পদার্থ দ্রবীভূত থাকে না। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যখন কোনো একটা দ্রবণ আমরা নেব, সেটাকে ঠান্ডা করতে করতে একসময় সেটা জমে কঠিনে পরিণত হবে, তখন যে কঠিনটা হবে সেই কঠিনটা কার কঠিন? শুধু যে দ্রাবক ছিল সেই দ্রাবকের কঠিন। অর্থাৎ আমি বলতে পারি, আমি যদি কোনো একটা বিশুদ্ধ দ্রাবক শুধু নিই এবং একটা দ্রবণ নিই, দুটাকেই আমি ঠান্ডা করলাম, এরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় গিয়ে জমে কঠিনে পরিণত হবে। এইটা কঠিনে পরিণত হবে হচ্ছে টিএফ টেম্পারেচারে, এইটা কঠিনে পরিণত হবে টিএফ প্রাইম টেম্পারেচারে। কিন্তু এখানে যে কঠিনটা পাবো আমরা সেই দুটো কিন্তু একই কঠিন। যদি জলীয় দ্রবণ হয়, দুই ক্ষেত্রে আমরা বিশুদ্ধ বরফ এখানেও পাবো, এখানেও পাবো। অর্থাৎ দ্রবণ যখন কঠিনে পরিণত হয় তখন সেই কঠিন দ্রবণটার মধ্যে কিন্তু শুধু দ্রাবকটার কঠিনটাই থাকে, দ্রাবকটা কিন্তু সেখানে দ্রবীভূত অবস্থায় থাকে না, সেটা আলাদা হয়ে যায়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রেখে আমরা হিমাঙ্ক অবনমনের কারণটা দেখব। আমরা এটাকে প্রথমে দেখে নেব হচ্ছে গ্রাফিক্যাল মেথডে, অর্থাৎ লেখচিত্র এঁকে আমরা বোঝার চেষ্টা করব। আমি এখানে লেখচিত্র আঁকছি। একদিকে হচ্ছে বাষ্পচাপের হিসাব নিচ্ছি আমরা, অপরদিকে আমরা নিচ্ছি উষ্ণতার হিসাব। আচ্ছা, এইটা হচ্ছে মূল বিন্দু। এবার কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র কেমন হয় আমরা জানি, সেটা আমরা এখানে একটুখানি দেখে নিচ্ছি। তাহলে বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র, এটা কার জন্য? বিশুদ্ধ দ্রাবকের জন্য। আবার ওই যে দ্রাবকটা, তার মধ্যে যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযুক্ত কঠিন দ্রবীভূত করে দ্রবণ তৈরি করি, তখন সেই দ্রবণটার বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র হবে এরকম। অর্থাৎ এর থেকে বাষ্পচাপটা কম কম দেখাবে। তাহলে এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র। আচ্ছা, এবারে এই যে দ্রাবকটা আছে, বিশুদ্ধ দ্রাবকটা, সেখানে উষ্ণতা যখন বেশি তখন বাষ্পচাপ বেশি, ধীরে ধীরে উষ্ণতা কমাচ্ছি, বাষ্পচাপ কমে আসছে কমে আসছে কমে আসছে, আস্তে আস্তে করে ভাবলাম একটা নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ ভাবলাম যে এই একটা তাপমাত্রা, এই তাপমাত্রায় সে কিন্তু জমে কঠিনে পরিণত হতে শুরু করলো। তারপরে যখন কঠিন অবস্থাটা হবে, আরও যদি উষ্ণতা কমাই, তখন তার যে বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র হবে সেটা কিন্তু এরকমটা হবে। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে উষ্ণতা বাড়ালে তরল অবস্থায় যখন থাকবে কোনো একটা পদার্থ, তখন বাষ্পচাপ কিন্তু উষ্ণতা বাড়ালে ধীরে ধীরে বাড়ছে। কিন্তু কঠিন অবস্থায় থাকাকালীন কিন্তু বাষ্পচাপটার মানটা কম, কিন্তু বৃদ্ধির হারটা কিন্তু বেশি। বা তাপমাত্রা যদি কমাচ্ছি তখন কিন্তু বাষ্পচাপ হ্রাসের হারটা বেশি। তাহলে এরকম এটা তখন একটু শার্প হয়ে যাচ্ছে লেখচিত্রের এই অংশটা। এটা হচ্ছে কঠিন দ্রাবক, কঠিন দ্রাবকের অংশ হচ্ছে এটা। পরিষ্কার হলো? আচ্ছা, এবার তাহলে এই উষ্ণতায় গিয়ে দেখা যাচ্ছে তরল অবস্থা এবং কঠিন অবস্থার মধ্যে কিন্তু বাষ্পচাপ সমান হলো, এবং তার কিন্তু এটাই হচ্ছে তাহলে হিমাঙ্ক টিএফ। তাহলে এখানে কঠিনের যে বাষ্পচাপ এবং তার বিশুদ্ধ তরল দ্রাবকের বাষ্পচাপ কিন্তু সমান হলো।
এবার দ্রবণের উষ্ণতা কিন্তু মনে করো বেশি ছিল, এবার ধীরে ধীরে আমি সেটাকে কমাচ্ছি, কমাতে 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 আমি যদি এই বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের উষ্ণতাকে নিয়ে আসি, তখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে তার দ্রবণটার বাষ্পচাপ কিন্তু বিশুদ্ধ দ্রাবকের সে তরল অবস্থা হোক বা কঠিন অবস্থার হোক তার বাষ্পচাপের থেকে কিন্তু কম দেখাচ্ছে। এবার এর উষ্ণতাকে যদি আরও কমিয়ে নিয়ে আমরা যদি এরকম একটা উষ্ণতায় নিয়ে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি এটা কি দ্রবণের তরল অবস্থা, আর এটা কি, এটা হচ্ছে দ্রবণের কঠিন অবস্থা। আমরা আগেই দেখেছি যে দ্রবণ যখন কঠিনে পরিণত হয় তখন কিন্তু সেটা বিশুদ্ধ দ্রাবকের যে কঠিন এবং দ্রবণের কঠিন অবস্থা একই অবস্থা। অর্থাৎ জলীয় দ্রবণের ক্ষেত্রে দ্রবণ থেকেও বরফ পাচ্ছি বিশুদ্ধ বরফ, আর বিশুদ্ধ জল থেকেও বরফ পাচ্ছি, অর্থাৎ একই অবস্থা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই তাপমাত্রায়, কোন তাপমাত্রায় না, এটা ধরলাম আমরা TF প্রাইম, এই তাপমাত্রায় গিয়ে দ্রবণের তরল অবস্থার বাষ্পচাপ এবং তারই কঠিন অবস্থার বাষ্পচাপ কিন্তু একই হচ্ছে। তাহলে এই উষ্ণতাকে বলবো আমরা কি, দ্রবণের হিমাঙ্ক। তাহলে দেখতে পাচ্ছি দ্রবণের হিমাঙ্কের মানটা কিন্তু বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের মানের থেকে কম পাচ্ছি, অর্থাৎ হিমাঙ্ক কিন্তু কমলো। তাহলে আলটিমেটলি আমাদের মূল কারণ যদি বলি, এক কথায় যদি বলতে হয় হিমাঙ্ক অবনমনের কারণ কি, তাহলে বলতে হবে যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোগ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করলে উক্ত দ্রবণের কিন্তু বাষ্পচাপ কমে যায়। এই বাষ্পচাপ কমে যাওয়াটাই কিন্তু হিমাঙ্ক অবনমনেরও কারণ। হিমাঙ্ক অবনমনের কারণটাও কিন্তু সেই একই, বাষ্পচাপের অবনমনটা। পরিষ্কার হলো বিষয়টা? তাহলে এখানে হিমাঙ্ক অবনমন কতটা হলো, সেটা ডেল্টা TF যদি বলি, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে TF মাইনাস TF ড্যাশ। তাহলে আরেকবার বলে দিচ্ছি হিমাঙ্ক অবনমনের কারণটা। কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক উষ্ণতা যদি কমাতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এসে সে তার কঠিন অবস্থা এবং তরল অবস্থার মধ্যে সাম্যাবস্থা রচিত হবে, এবং তখন তার বাষ্পচাপ কঠিন অবস্থা এবং তরল অবস্থার বাষ্পচাপ সমান হবে। সেই উষ্ণতাই হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। কিন্তু বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কে দ্রবণটিকে রাখলে পরে তার দ্রবণটির বাষ্পচাপ কিন্তু তার বিশুদ্ধ যে কঠিন বা দ্রবণের কঠিন একই জিনিস, তার থেকে বাষ্পচাপ কম হবে। অর্থাৎ দ্রবণের উষ্ণতাকে আরও কমালে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে দ্রবণের কঠিন অবস্থা, অর্থাৎ দ্রাবকের কঠিন অবস্থা একই যেটা, তার বাষ্পচাপ এবং দ্রবণের বাষ্পচাপ সমান হবে, আর সেটাই হচ্ছে বিশুদ্ধ দ্রবণটার হিমাঙ্ক। তার দ্রবণের ক্ষেত্রে কেন অবনমন হচ্ছে হিমাঙ্ক, সেটা আমরা জেনে ফেললাম। আশা করি বিষয়টা বোঝা গেল। আচ্ছা, এবার চলে আসলাম আমরা, তো এবার আমরা আলোচনা করব হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল সূত্র। এর আগে আমরা আলোচনা করেছি স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল সূত্র, ঠিক একই রকম সূত্র এটাও। তো প্রথম সূত্র, এটা দুটো সূত্র আছে, তার মধ্যে প্রথম সূত্র বলা হচ্ছে কোনো দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের যে অবনমন হয় তা দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এর গাণিতিক রূপটা যদি আমরা দেখতে চাই, তাহলে কীরকম দাঁড়াবে? তাহলে গাণিতিক রূপ আমি ধরে নিচ্ছি কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো, এবং বিশুদ্ধ দ্রাবকটা যে ছিল তার হিমাঙ্ক হচ্ছে TF, দ্রবণ তৈরি করার পর হিমাঙ্ক হলো TF প্রাইম বা TF ড্যাশ। তাহলে এবং যে দ্রবণটা তৈরি হলো তার মোলালিটি যদি M হয়, তাহলে এই রাউল সূত্র অনুসারে যেটা বলা যাবে, হিমাঙ্ক অবনমন অর্থাৎ ডেল্টা TF ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে কি, আচ্ছা সমানুপাতিক বলেছে, সমানুপাতিক, তাহলে সেটা হচ্ছে মোলালিটির সমানুপাতিক। তাহলে ডেল্টা TF ভ্যারিজেস M ফর মোলালিটি। আচ্ছা, এখান থেকে ডেল্টা TF ইকুয়াল টু যদি করতে যাই, তাহলে KF ইন্টু M, এই KFটা হচ্ছে একটা ধ্রুবক পদ, সেটা কি হিমাঙ্ক অবনমন ধ্রুবক।
বা এটার আরেক নাম হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক। তাহলে এটা কি ধ্রুবক? ক্রায়োস্কোপিক ধ্রুবক। আর স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত ধ্রুবকটা ছিল হচ্ছে বিব্লিওস্কোপিক ধ্রুবক, আর এটা হয়ে গেল ক্রায়োস্কোপিক ধ্রুবক। তাহলে আমরা এই প্রথম সূত্র জানলাম। এবার এখান থেকে আমরা দ্বিতীয় সূত্রটা একটু জেনে নিচ্ছি, তারপরে এখান থেকে আরও বিস্তারিত আলোচনা আসবো। এবার দ্বিতীয় সূত্র কিন্তু যেটা বলেছিলাম আগেই, দ্বিতীয় সূত্র কিন্তু হিমাঙ্ক স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল সূত্রের দ্বিতীয় সূত্র, হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল সূত্রের দ্বিতীয় সূত্র কিন্তু একই রকম মিনিং দাঁড় করাচ্ছে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বলছে আমরা সেটা একটু দেখে নিই। তাহলে কি বলা হচ্ছে দ্বিতীয় সূত্রে? নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকের মধ্যে বিভিন্ন অনুদ্বায়ী তড়িতাবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের সমসংখ্যক মোল বা সমমোল পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণগুলির প্রতি ক্ষেত্রেই একই পরিমাণ হিমাঙ্ক অবনমন ঘটে। মানেটা কি? মানেটা হচ্ছে আমি ভাবলাম যে দুটো পাত্রে একই পরিমাণ দ্রাবক নিয়ে নিলাম, একই দ্রাবক একই পরিমাণ নিলাম। তো প্রথম একটার ক্ষেত্রে আমি ভাবলাম ওর মধ্যে 0.1 মোল কোনো একটা অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবক হিসাবে, কঠিন দ্রাবক হিসাবে আমি দিয়ে দিলাম হচ্ছে ইউরিয়া। অপরটার মধ্যে আমি সমপরিমাণ তো দ্রাবক আছে দুটোর মধ্যে, এর মধ্যে সমমোল পরিমাণ 0.1 মোল আমি কি দিয়ে দিলাম? ভাবলাম আমি দিয়ে দিলাম সুক্রোজ দিয়ে দিলাম। এবার দুটোর ক্ষেত্রেই দেখা যাবে যে একই পরিমাণ, দুটো দ্রবণ তৈরি হয়েছে, দুটোর ক্ষেত্রে দেখা যাবে একই পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটবে। তা দ্রাবক দুটো একই ছিল, প্রথমে হিমাঙ্ক এদের যা ছিল সমান ছিল এবং অবনমন সমান ঘটলো, অর্থাৎ এখনও কিন্তু দ্রবণ দুটোর হিমাঙ্ক কিন্তু একই দেখা যাবে। তাহলে এই গেল হচ্ছে দ্বিতীয় সূত্র। কি বলেছে? নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকের মধ্যে আমি একই পরিমাণ দ্রাবক নিয়ে নিলাম, বিভিন্ন অনুদ্বায়ী তড়িতাবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবক, একটা ইউরিয়া নিলাম, একটা গ্লুকোজ দিলাম, সমমোল, এটাও 0.1, এটাও 0.1 মোল নিলাম, পৃথক পৃথকভাবে দ্রবীভূত করেছি। যে দ্রবণগুলো তৈরি হয়েছে প্রতি ক্ষেত্রেই কিন্তু কি বলা হচ্ছে? হিমাঙ্কের অবনমন সমান ঘটেছে, অর্থাৎ এখানে হিমাঙ্ক যতটা কমেছে এখানেও হিমাঙ্ক ততটা কমবে। প্রথমেও দুটোর হচ্ছে হিমাঙ্ক একই ছিল, তাহলে এখন কমে গিয়ে দুটোর হিমাঙ্ক কিন্তু সমান রইল। তাহলে এটা গেল দ্বিতীয় সূত্র। এবার এখান থেকে বলে রাখি দ্বিতীয় সূত্র এখান থেকে এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত দ্বিতীয় সূত্র, সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো এটা কিন্তু এটার থেকে আমরা উত্তর করতে পারবো একটা প্রশ্নের। কি যদি বলা হয় যে হিমাঙ্ক অবনমন একটি সংখ্যাগত ধর্ম ব্যাখ্যা করো, তাহলে এটার থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো কীরকম? দুটি পৃথক পৃথক পাত্রে সমপরিমাণ কোনো একটি দ্রাবক নিয়ে পৃথক পৃথকভাবে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের সমসংখ্যক মোল পরিমাণ দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হল। দেখা যায় যে উভয় ক্ষেত্রে কে হিমাঙ্কের অবনমন সমান হয়, অর্থাৎ হিমাঙ্ক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবণে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে বা মূল সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ কি হিমাঙ্ক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো, এর আগেও একটা এরকমভাবে বলে দিয়েছিলাম। তো যাই হোক, আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসব এই যে হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের প্রথম সূত্র যেটা পেয়েছিলাম সেখান থেকে আরও কিছু আনুষঙ্গিক বিষয় আমরা এখন জেনে নেব। কী কী জানব? প্রথমে জেনে নিচ্ছি যে হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল সূত্রের প্রথম সূত্রে যে গাণিতিক রূপটা ছিল সেটা কি? ডেল্টা টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম। তাহলে কে এফ, যেটা আমরা ক্রায়োস্কোপিক ধ্রুবক বলছি, প্রথমে কে এফ এর এককটা বের করে নিই। তাহলে কে এফ ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই এম। তাহলে কে এফ এর একক দাঁড়াবে
একদম একই রকম করে কেভি যে একক বের করি সেরকমভাবেই করবো আমরা। এটা হচ্ছে কি উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার একক ভাবলাম কেলভিন দিয়ে দিলাম উষ্ণতার একক হিসাবে। আর এটা কি মোলালিটি, মোলালিটির একক আমরা জানি মোল পার কেজি। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো কেলভিন কেজি মোল ইনভার্স, তাহলে কে এফ এর একক দাঁড়ালো হচ্ছে কি কেলভিন কেজি মোল ইনভার্স। আমরা যদি কে এফ এর সংজ্ঞা দিতে চাই তাহলে কীরকমভাবে আগাবো সেটা আমরা দেখে নিচ্ছি। কে এফ এর সংজ্ঞা একই রকম কেবির সংজ্ঞা দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে দেব। কীরকম বিষয় আমরা দেখছি এই সূত্র থেকে, যদি এম ইকুয়াল টু 1 হয় তাহলে ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ, দেখতেই পাচ্ছি। এবার এম ইকুয়াল টু 1 এর মানে কি মোলালিটি 1, তাহলে সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? প্রথমে এক কথায় যদি সংজ্ঞা বলতে চাই, কোন একটি দ্রবণের যদি মোলালিটি 1 হয় তখন ওই দ্রবণের হিমাঙ্কের যে অবনমন সেটা হচ্ছে কে এফ এর সমান হয়। এটা এক কথায় বললে পরে, একটু এলাবোরেটলি যদি বলি, বিস্তারিতভাবে যদি বলি তাহলে কি দাঁড়াবে, মোলালিটি 1 সেখান থেকে এলাবোরেট করছি 1000 গ্রাম কোনো দ্রাবকের মধ্যে কোনো অনুদ্বয়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের 1 মোল পরিমাণ দ্রবীভূত করলে, অর্থাৎ মোলালিটি 1 হলে তার মানে এটা দ্রবীভূত করলে উক্ত দ্রবণের হিমাঙ্কের যে পরিমাণ হ্রাস ঘটে তাকে কে এফ বলে বা কে এফ এর সমান হয়, এটা বলা যেতে পারে। তাহলে আশা করি কে এফ এর সংজ্ঞাটা খুব সহজেই আমরা দিতে পারলাম। এবার চলে আসবো আমরা একটা প্রশ্ন, এর আগেও এরকম আলোচনা করেছিলাম। কি প্রশ্ন? যদি প্রশ্ন করে যে জলের কে এফ, কি প্রশ্ন, জলের কে এফ ইকুয়াল টু কত 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এর মানে কি মুখে বলে দিচ্ছি। এর মানে হচ্ছে 1000 গ্রাম জলের মধ্যে 1 মোল পরিমাণ কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব দ্রবীভূত করলে জলের হিমাঙ্কের অবনমন ঘটে 1.86 কেলভিন, এটা হচ্ছে এর অর্থ। আচ্ছা, এবার কেএফ এর মান নির্ণয় করব। এর আগের মতো করেই আমরা কেএফ এর মান নির্ণয় করতে পারি। আচ্ছা, এখানে তাপগতিবিদ্যা থেকে একটা সম্পর্ক সরাসরি জেনে রাখবো, কেএফ ইকুয়াল টু আর টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু এল এফ, যেখানে কোনটা কি, কেএফ তো হচ্ছে ক্রায়োস্কোপিক ধ্রুবক, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিএফ হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক বা বিশুদ্ধ তরলের হিমাঙ্ক, বিশুদ্ধ তরলের হিমাঙ্ক, আর হচ্ছে এল সাফিক্স এফ, এটা হচ্ছে প্রতি গ্রাম তরলের ঘনীভবনের লীনতাপ বা
ঘনীভবনের এনথালপি, কিন্তু হিসাবটা হবে প্রতি গ্রাম হিসাবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কেএফ এর মানটা বের করতে পারি। একই রকম ওই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যে ধ্রুবক আমরা কেবি বের করেছিলাম, সেই ধ্রুবকের মতো এখানেও আমরা বের করতে পারব। আশা করি বিষয়টা অসুবিধা হবে না। এবার আলোচনা করছি দ্রাবের আণবিক ওজন নির্ণয়, অর্থাৎ হিমাঙ্ক অবনমনকে কাজে লাগিয়ে আমরা কি করে একটা দ্রাব যদি আমাদেরকে দেয়, কি প্রকৃতির অনুদ্বায়ী তড়িতাবিশ্লেষ্য অসংযোজিত কঠিন জাতীয় দ্রাব যদি দেয়, তার আণবিক ওজন কেমন করে নির্ণয় করা যায় রাউল সূত্র কাজে লাগিয়ে, সেটা আমরা এখন দেখব। তাহলে বিষয়টা একটুখানি আগে বাস্তবের দিক থেকে বিচার করি। ভাবলাম আমাদের কাছে একটা অনুদ্বায়ী তড়িতাবিশ্লেষ্য অসংযোজিত কঠিন পদার্থ দিয়ে বলল যে এটা শুধুমাত্র হিমাঙ্ক তুমি মাপতে পারবে এবং সেই হিমাঙ্ক পরিমাপ করে এর যে আণবিক ওজন সেটা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই পদার্থটা দিয়ে একটা দ্রবণ তৈরি করব, অর্থাৎ এখানে নির্দিষ্ট একটা দ্রাবক নেব। কতটুকু দ্রাবক? ভাবলাম W1 গ্রাম আমি মেপে নেব এক্স্যাক্টলি। এটা আমি মেপে দেব কত, ভাবলাম W2 গ্রাম আমি দ্রাবক সেটা দিয়েছি, এর মধ্যে দিয়ে দ্রবণটা তৈরি করেছি। বিশুদ্ধ যে দ্রাবকটা ছিল সেটা কোন দ্রাবক, সেটা তার আণবিক ওজন ভাবলাম হচ্ছে M1, সেটা আমাদের জানা ছিল। এবং এই দ্রবণের বিশুদ্ধ অবস্থায় যে বিশুদ্ধ দ্রাবকটা ছিল তার যে হিমাঙ্ক TF সেটা আমাদের জানা ছিল। এটা জানা ছিল, এটা জানা ছিল, এটা আমি মেপে দিয়েছি, এটা আমি মেপে দিয়েছি এবং দ্রবণ তৈরি করেছি। দ্রবণ তৈরি করার পর এর হিমাঙ্কটা আবার মেপে নিলাম, অর্থাৎ সেটা ভাবলাম TF। এইগুলোর থেকে এখন হিসাবপত্র করে আমরা যে দ্রাবটা নিয়েছি তার আণবিক ওজন নির্ণয় করে ফেলতে পারব। তাহলে বাস্তব সমস্যাটা আমরা বুঝে নিলাম। তাহলে কি ধরে নিয়েছি, এখানে কি ধরি, W1 গ্রাম দ্রাবকের মধ্যে W2 গ্রাম দ্রবীভূত করা হলো। আচ্ছা, এভাবে ধরে নিই, দ্রাবক ও দ্রাবের আণবিক ওজন যথাক্রমে দ্রাবকের হচ্ছে M1 আর দ্রাবের হচ্ছে M2। এই M2টা আমি বের করতে হবে, এটা তো জানি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, সরি একটু দেখা যাচ্ছে না, একটুখানি আমি সেটা করে নিচ্ছি। হ্যাঁ, আমরা জানি রাউল সূত্র থেকে ডেল্টা TF ইকুয়াল টু KF ইন্টু M। আচ্ছা, এমটা কি? এমটা হচ্ছে মোলালিটি। তাহলে KF ইন্টু M মানে মোলালিটির আমরা আগেই পেয়েছি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, এটা আমরা আগেই পেয়েছি। আচ্ছা, এখান থেকে ডেল্টা TF এটা জানলাম। এবার আমার কি চাই? M2টা চাই। তাহলে এবার M2কে যদি আমরা বাদিকে রেখে আবার সাজিয়ে নিই, তাহলে M2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে KF ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু ডেল্টা TF। আশা করি দেখা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের আণবিক ওজন নির্ণয়ের জন্য। এখানে একটা জিনিস জানতে হবে যে দ্রাবকটা আমরা নিয়েছিলাম প্রথমে, সেই দ্রাবকটা কোন দ্রাবক তার আণবিক ওজন জানতে হবে। তার প্রথমে হিমাঙ্ক মেপে নিতে পারি বা জানা থাকতে পারে। আর KFটা, ওই নির্দিষ্ট দ্রাবকের KFটাও কিন্তু আমাদের জানা থাকতে হবে, অর্থাৎ KFটা যেটা নিয়েছি দ্রাবক তার জানা থাকতে হবে। আমরা এটা মেপে নেব দ্রবণ তৈরি করে, এটা আমরা মেপে দিয়েছি। ফলে এই ডান দিকে যা রাশি আছে এটা জানা, এটা জানা, এটাও জানা, এটা আমরা এই দুটোর ভ্যালু থেকে বের করে নিতে পারবো। তাহলে এভাবে আমরা এই ফর্মুলাকে ইউজ করে দ্রাবের আণবিক ওজন নির্ণয় করে ফেলতে পারবো একটা অজানা দ্রাবের। পরিষ্কার?
এখন আমরা একটা অঙ্ক করে নিচ্ছি, দেখে নেওয়া যাক অঙ্কটা কি। বলা হচ্ছে 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত দ্রবণের হিমাঙ্ক গণনা করো। দেওয়া আছে কি জলের হিমাঙ্ক কেএফ 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এটা দেওয়া আছে। এর উপর ভিত্তি করে আমরা করব। তাহলে আমরা তো জানি একটা জিনিস, রাউল সূত্র থেকে যেটা জানি, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। এখান থেকে আসি, তাহলে ডেল্টা টিএফ মানে হচ্ছে টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়াল টু কেএফ ইন্টু এম হচ্ছে W2 ইন্টু 1000 বাই W1 M2। আচ্ছা, এবার আমাদের এখানে কি কি জানা আছে? এখানে কেএফ ইকুয়াল টু 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। আমাদের জানা আছে W2 কত, সেটা হচ্ছে দ্রাবের পরিমাণ 6.2 গ্রাম। আমাদের জানা আছে W1, সেটা দ্রাবক কত, 200 গ্রাম। আমাদের জানা আছে আচ্ছা M2 আমাদের জানা নেই সরাসরি। তো এখানে আমাদের যদি ইথিলিন গ্লাইকলের দ্রাবক হিসেবে আছে, তো ইথিলিন গ্লাইকলের সংকেত হচ্ছে CH2OH, এদিকে বন্ড CH2OH। এখান থেকে আমরা হিসাব করে কার্বন 2, হাইড্রোজেন টোটাল 6টা, অক্সিজেন 2 হিসাব করলে পরে আণবিক ওজন হিসাব করলে পরে দাঁড়াবে হচ্ছে 62। হিসাব তোমরা নিজেরা করতে পারবে। তাহলে M2 জানা আছে, তাহলে কি দাঁড়ালো, W1 জেনেছি, W2 জেনেছি, M2 জেনেছি, KF জানা আছে। আচ্ছা, এদিকে কি আছে, জলের যে হিমাঙ্ক, জলের হিমাঙ্ক হচ্ছে কত, TF। যেহেতু জলীয় দ্রবণ আছে, TF এর মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 273 কেলভিন। এখানে কিন্তু একটা নির্দিষ্ট পার্থক্য কিন্তু নয়, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা, ফলে এটা কেলভিনে 0 থেকে 273 যোগ করে কেলভিনে নিয়ে যেতে হবে। এবার এগুলো নিয়ে যখন বসাবো তখন আমরা কিন্তু টিএফ প্রাইম যেটা আছে, যেটা চেয়েছে আর কি, দ্রবণের হিমাঙ্ক কত সেটা পেয়ে যাব। অর্থাৎ এর মান বসাবো, 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 ফলে অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে যাব। তোমরা নিজেরা করে নেবে, আশা করি অসুবিধা হবে না। তো এই অবধি থাকবে আজকে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।